আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের তৈরি পোশাক খাত ও ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং শাসা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। শামস ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন রয়েছে, তার পাশাপাশি তৈরি পোশাক খাতের পরিস্থিতি কেমন রয়েছে? দেখেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের এখানে ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটি, এখানে কিছু স্ট্রেস আমরা লক্ষ্য করছি। এটা বিগত দিনের যে পলিসি ছিল, ইকোনমিক পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি, এটার ক্ষেত্রে এখন যে পরিস্থিতি আমরা পড়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশনের এফেক্ট, দ্রব্যমূল্যের দাম অনেক পর্যায়ে, সহনীয় পর্যায়ে নেই, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। এবং এখানে কিছু ফিসক্যাল পলিসিতে আমরা যেমন ভ্যাটের একটা দেখলাম আমরা, হ্যাঁ, কয়দিন আগে। তো এই টাইপের জিনিস নিয়ে যেটা একটা আনসার্টেনিটির মধ্যে আমরা দেখছি, যেটা আনসার্টেনিটি বিরাজ করছে এই মানে এন্টায়ার বিজনেস ল্যান্ডস্কেপ ওভারঅল যদি বলি। কিন্তু এখানে ভালো ইতিবাচক একটা জিনিস আমি বলতে চাই প্রথমে, ওটা হলো যে আমাদের যিনি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর মহোদয় আছে, উনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এখন এই পদক্ষেপগুলো আমরা শর্ট টার্মে আমাদেরকে হার্ট করছে। হ্যাঁ, মানে যেমন ইনফ্লেশনের কে কন্ট্রোল করার জন্য যে ইন্টারেস্ট রেটটা হাইক করা হচ্ছে, অথবা মনিটারি পলিসি যেটা সামনে আসছে, ওখানে ইন্টারেস্ট রেট বলা হচ্ছে যে আরও বাড়াতে পারে। এবং ট্যাক্সের ক্ষেত্রে যেটা দেখলাম আমরা যে অনেক সারচার্জ অ্যাড করা হয়েছে। তো এইগুলো তো বাট এই জিনিসটা হলো যে বিগত দিনে যেটা ছিল যে আমরা কোনো স্বচ্ছ কোনো উত্তর পাচ্ছিলাম না, একভাবে কত পদক্ষেপ নেওয়া হচ্ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এখন কিন্তু এনারা সত্যি কথা বলছে, কিন্তু সত্যিটা অপ্রিয় হলেও মানে এইখানে সঠিক তথ্য দিচ্ছে। তো আমাদের যে ল্যাক অফ কনফিডেন্স ছিল আগে সেন্ট্রাল ব্যাংকের প্রতি, এটা কিন্তু আমরা আস্থা পাচ্ছি। একটা ভালো বিষয়, দিস ইজ আ গুড পয়েন্ট। কিন্তু এখানে যেটা হয়েছে যে আমরা লার্জ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেমন পলিসি সাপোর্ট দেখছি যে আসছে, কিন্তু এসএমইর এখন এখানে নেগলেক্টেড। হ্যাঁ, এসএমই নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলছি না কেউ ওনাদেরকে, কারণ বড় ইন্ডাস্ট্রি যে সমস্যায় পড়বে, ছোট ইন্ডাস্ট্রি একই সমস্যায় পড়বে। এখানে মানি সাপ্লাইয়ের একটা ইস্যু আছে, ক্যাশ ফ্লো ক্রাইসিসের একটা বিষয় আছে। অ্যান্ড এর থেকে বড় জিনিস হলো যে ইন্ডাস্ট্রির এখন বড় যে চ্যালেঞ্জ, আমাদের ব্যবসা বাণিজ্য করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, এটা হলো যে সাপ্লাই চেইনে এখনো কিন্তু রেস্ট্রিকশন আছে। এখনো রেস্ট্রিকশন আছে। কি ধরনের রেস্ট্রিকশন আছে? যেমন আপনি সবকিছু এলসি খুলতে পারবেন না, এটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, ব্যাংকগুলোতে এলসি খুলতে অসুবিধা হচ্ছে না, তো হচ্ছে কয়েকটা ক্ষেত্রে, কিন্তু সবকিছুতে মানে আগের থেকে বেটার হয়েছে। কিন্তু আরেকটা জিনিস হলো যে আপনার এনার্জি সাপ্লাই, এনার্জি সিকিউরিটি, এটা বিদ্যুৎ, হ্যাঁ, এই জিনিসটায় আমরা এইখানে হোঁচটটা খাচ্ছি বারবার। এবং সামনের দিনেও কিন্তু এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হয় আমাদের। আচ্ছা, গ্যাস বিদ্যুৎ নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে বেসিক একটা অবকাঠামো, এবং যে কোনো ইন্ডাস্ট্রি ফ্লারিশ করার জন্য গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা হচ্ছে অপরিহার্য উপাদান। গ্যাসের দাম 250% মতো বৃদ্ধি হতে পারে, বিদ্যুৎ সংকট রয়েছে। এই জিনিসগুলোকে আসলে আমাদের ইন্ডাস্ট্রির যে গ্রোথটা রয়েছে, প্রবৃদ্ধিটা, সেটাকে বাধাগ্রস্ত করবে না? ডেফিনেটলি। কারণ আমাদের প্রথমত হলো যে যখন দামটা বাড়ানো হলো, আমাদের যে পলিসিতে প্রাইভেট সেক্টরের যে ভিউ, যেটা কখনো কোনো অ্যানালাইসিস করা হয় না যে আপনি দাম বাড়ালেন, ভালো কথা, ইউ মাস্ট হ্যাভ এনি রিজন, একটা রিজনের ক্ষেত্রেই আপনি বাড়িয়েছেন, কিন্তু ইন্ডাস্ট্রির সক্ষমতা আছে নাকি? অ্যান্ড যখন আপনি ইন্ডাস্ট্রির সক্ষমতা এই বৃদ্ধিটাকে অ্যাবজর্ব করার জন্য, এটা খালি লার্জ ইন্ডাস্ট্রিও না, মিডিয়াম স্মল, ওনাদেরও সক্ষমতা যাচাই বাছাই করে জিনিসটা বৃদ্ধি করতে লাগবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাদের এখানে সিস্টেম লস বলার জিনিস আছে, চোরাই লাইন। হ্যাঁ, আমরা বর্তমান যিনি আছে এখানে, আমাদের সরকার প্রধান যিনি আছে, আমরা আশা করেছিলাম যে এই প্রত্যাশাটা ছিল যে ওনারা অ্যাটলিস্ট বিগত দিনে পলিটিক্যাল কনসিডারেশনে এখানে অনেক লুটপাট হয়েছে, চুরি হয়েছে, ইলিগাল গ্যাস কানেকশন দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট ওনারা এই জিনিসটা করতে পারে যাতে ইলিগাল গ্যাস কানেকশন, ইলিগাল ইলেকট্রিসিটি কানেকশন ড্রাইভ দিয়ে এগুলোকে বন্ধ করুক। বন্ধ করলে যারা ঠিক করে বকেয়া পরিশোধ করছে, যারা দিচ্ছে, ওরা যাতে ঠিক করে সাপ্লাইটা পায়। অ্যান্ড একটা জিনিস হলো গ্যাস দেওয়া এক জিনিস, অ্যান্ড পর্যাপ্ত পরিমাণ প্রেশারে গ্যাস পাওয়া এক জিনিস। তো আর এখানে এটা ইম্পর্টেন্ট কিছু না সামনের দিনের জন্য, এখনকার জন্য, যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন গ্রোথের এফেক্ট করে নাকি, ডেফিনেটলি করে। বিকজ আমাদের আরএমজি যে এক্সপোর্ট এখনও 84% আমাদের আর্নিং হয় আরএমজি
পণ্য এক্সপোর্ট করে। তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে বড় একটা প্রভাব ফেলে এটা। আমাদের মেজরিটি যে অর্ডার আমরা করি বাংলাদেশে, যে কাজগুলো করে থাকি, এগুলো হলো স্পিড টু মার্কেট। কত তাড়াতাড়ি অর্ডার পাওয়ার ক্ষেত্রে সাথে সাথে আমি মার্কেটে পৌঁছাতে পারি, এক্সপোর্ট করতে পারি। তো এখানে এটা আমরা এতদিন গ্রোথটা হয়েছিল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টে, যেখানে আমরা যখন সুতা বানাতাম অথবা কাপড়টা ফ্যাব্রিক বানাতাম, তারপর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেলাইটা হতো। তো এটা যখন আপনি ঘরের থেকে যখন নিয়ে করেন, অনেক কুইক রিয়াকশন করতে পারেন, আপনার 2 সপ্তাহ ওয়েট করতে লাগে না বাইরে থেকে আমদানি করার জন্য। তো আমি যদি এখন গ্যাসের ঠিক করে সরবরাহ না পাই, আমার এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টটা যখন পাচ্ছি না, তখন কিন্তু আমি এই অর্ডারের ক্ষেত্রে আমি ধরতে পারছি না। এটা উইল হ্যাভ এন এফেক্ট। আচ্ছা, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে এত বড় একটা প্রভাব আসবে, সেটা তো অবশ্যই আমাদের যে বিশেষজ্ঞরা রয়েছেন সেই ব্যাপারে মতামত দিয়েছেন, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখেছেন কিনা পত্রিকায় যে 16.46% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে, $38 বিলিয়ন রপ্তানি হয়েছে গত অর্থ বছরে, আমদানিও 33 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে ডিসেম্বর মাস। এই ধারা অব্যাহত রাখার জন্য এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কতটুকু প্রয়োজনীয়? এটা তো ডেফিনেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, 1 নম্বর। আর প্রবৃদ্ধি যেটা হয়েছে, এখানে কিন্তু একটা জিনিস উই হ্যাভ টু কনসিডার, যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাইতে আমাদের একটা ধরুন রেভলিউশন হলো এখানে, হ্যাঁ। তারপরে আপনার অগস্টে কিন্তু ফ্লাড হয়েছিল এখানে, সেপ্টেম্বরে শ্রমিক অসন্তোষ ছিল। তো তখন যে অর্ডারগুলো ব্যাকলগটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ধরেন অক্টোবর নভেম্বরে এক্সপোর্ট হয়েছে। সো ওটার ফিগারটা এখন আসছে, কিন্তু বছর টু বছর কিন্তু আপনি যদি ওভারঅল মার্কেটে আমাদের মানে অবস্থান দেখেন, ওখানে দেখবেন কিছুটা হলো কমেছে, হ্যাঁ। আর আরেকটা জিনিস হলো যে আমার বিগত দিনে আমি যে জিনিসটা $1 দিয়ে বানাতে পারতাম, আমার গ্যাস এবং স্যালারি বৃদ্ধির কারণে ওটার দাম এমনি 1.5 হয়ে গেছে, হ্যাঁ। তো প্রসেসে আমার প্রসেস কস্ট বেড়ে গেছে। তো অবভিয়াসলি এখানে তো পজিটিভ আপনি ইন্ডিকেশন দেখবেন। আর আমদানির ক্ষেত্রে যেটা হলো, আমদানির ক্ষেত্রে এটা একটা ভালো একটা লক্ষণ, যে তার মানে ব্যাংকে আমাদের যে অসুবিধা ছিল আগে এলসি খোলাতে, ওই সমস্যায় এখন আমরা আগের মতন নেই, এখন সহনীয় পর্যায়ে আসছে। এবং সামনে কিন্তু ঈদের মাস দুটা আসছে, তো রমজান, ঈদ, এগুলো নিয়েও কিন্তু অনেক আমদানি এখন থেকে, যেমন কমোডিটি আইটেম যেগুলো, এগুলো এখন ইম্পোর্ট করবে। সো ওইটারও একটা লক্ষণ কিন্তু আমরা, এটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের তৈরি পোশাক খাত ও ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এবং শাসা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। শামস ভাই, আপনি যেটা বলছিলেন যে রমজান সামনে রেখে ব্যাংক থেকে অনেক ধরনের সহযোগিতা দরকার। এর মধ্যে আপনি জানেন যে মার্জিন ছাড়া এলসি খোলার অনুমতি, নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কিছু কিছু সিলেক্টেড পণ্যের ক্ষেত্রে। সেটা কি আসলে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে কিনা? না, এখন দেখেন এখানে জিনিসটা হলো যে বাংলাদেশ ব্যাংকের যেটা করণীয় ওটা ওনারা করেছে। এখন মার্কেট মনিটরিং বাংলাদেশ ব্যাংকের কাজ না, এটা সরকারের যে ডিপার্টমেন্টগুলো এটা দেখার কথা, ওনাদের এখানে একটা বড় একটা ভূমিকা পালন করতে লাগবে। কিন্তু এই জিনিসটাই ভালো যে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপগুলো কিন্তু আগে থেকে নিচ্ছে। দ্যাটস গুড। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে আইএমএফ বিভিন্ন সময়ে বিভিন্ন শর্ত দেয়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। এর সাথে আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। সেক্ষেত্রে এই বিষয়গুলো পূর্ববাজার, আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আজ থেকে দায়িত্ব নিচ্ছে, সেটা বাজারে কি প্রভাব পড়বে? যদিও আমার 3টি প্রশ্ন হয়ে গেছে। কোনো অসুবিধা নেই। ফার্স্ট অফ অল, আমেরিকায় ধরেন ট্রাম্প এখন উনি ইনঅগ্রেশন সেরেমনিটা হবে, হ্যাঁ। তো ওনারা এখন ওখানে একটা পালাবদল হচ্ছে, তো এটা একটা পজিটিভ জিনিস হবে বাংলাদেশকে। কিন্তু জিনিসটা হলো যে আমরা, উনি শপথ নিলেও প্রেসিডেন্ট হিসাবে, ওইটাই যে গুড নিউজ ওটা না, এখানে অনেকগুলো কাজ আমাদের নিজেরও করতে লাগবে। 1 নম্বর যেটা শুরুতে বলেছিলাম, এনার্জি সাপ্লাই। আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যদি ঠিক থাকে, আমরা ওখানে একটা বড় একটা অপরচুনিটি হবে, স্পেশালি ফর আরএমজি এন্ড টেক্সটাইলস ইন্ডাস্ট্রি। প্রথমত উনি চাইনিজ মেড প্রোডাক্টের উপর একটা ট্যারিফ বসাবে, হ্যাঁ, ট্যারিফ বসায় ট্যাক্স বাড়িয়ে দিবে। তো চায়নার থেকে অলরেডি আমরা দেখছি কিছু অর্ডার কিন্তু শিফট হচ্ছে, বাংলাদেশও আসছে, ইন্ডিয়াও যাচ্ছে, পাকিস্তানও যাচ্ছে, ভিয়েতনামও যাচ্ছে, সব দেশে যাচ্ছে। আমরা শেয়ারটা পাবো। মেক্সিকোতেও উনি কিন্তু বৃদ্ধি করছে, হ্যাঁ। আর মেক্সিকো কিন্তু বাংলাদেশের সাথে কম্পিট করে আমরা ফর দ্য ইউএস মার্কেট। সো ওখানে আমাদের একটা পজিটিভ একটা ইঙ্গিত আছে, প্রোভাইডেড আমি ঠিক করে এনার্জি সাপ্লাই পাই।
আমার এখানে পরিস্থিতি ওভারঅল ইকোনমিক সিচুয়েশন যাতে ঠিক থাকে, ইন্টারেস্ট রেট যাতে অ্যাবনর্মালি না বাড়ে, যাতে গ্রোথ, আমাদের ইন্ডাস্ট্রি এখানে যদি গ্রোথ করতে পারে, গ্রোথটা হবে আমেরিকার এই নতুন যে অপরচুনিটি এটাকে নিয়ে। সো ইট ইজ আ ভেরি পজিটিভ ইন্ডিকেশন। কিন্তু আমাদের এখানে এই সব কাজগুলো করতে হবে। এনার্জি সাপ্লাই অবশ্যই বাড়াতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখন যে সমস্যা আমরা যেটা দেখছি একই জিনিস, আবার এনার্জি সাপ্লাই কিন্তু ঠিক করে নেই। এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আমাদের এখনো ইউ 50% আমাদের যে রপ্তানি করে থাকে, এটার মেইন মার্কেট 50%, 50% ইজ ইউ। সো ইউতে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে 3 বছর একটা কুলিং অফ পিরিয়ড পাবো। ওটার পরে যেটা হবে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন। যারা এখন খালি সেলাই করছে, এটা করলেই জিএসপি, তখন জিএসপি না হয়ে জিএসপি প্লাস সিস্টেমে যাবে। জিএসপি প্লাসে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন দেখাতে লাগে, যে আইদার আমি এখানে সুতাটা বাংলাদেশে বানাতে লাগবে, আবার সেলাইটাও করতে লাগবে, অথবা ফ্যাব্রিকটা এখানে বানিয়ে সেলাইটাও এখানে করতে লাগবে, লোকাল ফ্যাব্রিক ইউজ করে এক্সপোর্ট করতে লাগবে। তখন আমরা ওখানে এই ধরেন একটা প্রিভিলেজ পাবো। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কোনো সমস্যা হবে কিনা? এই তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এখন জিনিসটা হলো যে এই যে ইন্টারেস্ট রেট এখন হয়ে গেছে, এই ইন্টারেস্ট রেটে ইনভেস্টমেন্ট ফিজিবল হবে না। সো এখানে আমাদের লং টার্ম একটা সহনীয় পর্যায়ে একটা গ্রোথের জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি করতে লাগবে। এলডিসি গ্র্যাজুয়েশন কীভাবে মোকাবেলা করতে লাগবে ওইভাবে, উইথ আ লং টার্ম একটা লোন ফ্যাসিলিটি। হ্যাঁ, তারপর এখানে গ্রিন ট্রানজিশনের ব্যাপার আছে, এখানে রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এগুলা এনেবলিং ফ্যাক্টর, এগুলো ঠিক করে করতে পারলে গ্র্যাজুয়েশন স্মুথ হবে। কিন্তু আইএমএফ এর যে শর্তগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করছে। কারণ এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আইএমএফ, ঠিক আছে, আইএমএফ বিগত দিনে সরকার ওই এগ্রিমেন্টটা করেছিল, কিন্তু আমরা এখন জানি যে হোয়াইট পেপার কমিশনে বের হয়ে এসেছে যে আগে যে ফ্যাক্টসগুলো ছিল এগুলো গোজামিল দেওয়া হয়েছিল, মেকআপ করা হয়েছিল, মিথ্যা ছিল অনেক ক্ষেত্রে, গ্রোথ দেখানো হয়েছিল, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তো আমার একটা সিম্পল কথা অ্যাজ আ প্রাইভেট সেক্টরের একজন সদস্য হিসাবে, যে আমি যখন ব্যাংকে একটা লোন নিতে যাই আমার একটা কেওয়াইসি করা হয়। আমার ফ্যাক্টরিতে আমি সাদা কাগজে যা লিখে দিই ওটা বিশ্বাস করে না ব্যাংক। আমার ফ্যাক্টরিতে যায়, ওনারা দেখে, যাচাই বাছাই করে, তারপর যে কোলাটারাল দিব ওইটা জমিও দেখতে ব্যাংক থেকে লোক যায় আমার জমি ঠিক আছে নাকি। তো আইএমএফ যখন এই এগ্রিমেন্টটা করে, ওনারা কি কোনো যাচাই বাছাই না করেই সাইন করে ফেলো? আর যদি করেই থাকে তাহলে এখন তো বিগত দিনে যেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা এটা সাইন করেছিলাম, এটা তো মানে এফেক্ট আসা উচিত না। কারণ এখানে ক্লাসিফিকেশনের একটা রুলে চেঞ্জ আসছে, যেটা এখন বলা হচ্ছে যে দে মাইট ডেফার, কিন্তু ডেফার করলেও এখানে ছোট থেকে বড় এসএমই, সিএসএমই থেকে শুরু করে লার্জ ইন্ডাস্ট্রি সবাই কিন্তু একটা ক্যাশ ফ্লোর প্রবলেমে যাচ্ছি আমরা। হ্যাঁ, ক্যাশ ফ্লোর প্রবলেমে যাচ্ছি। গ্যাসের দাম বৃদ্ধি, লাস্ট ইয়ারের গ্যাসের দাম বৃদ্ধি কিন্তু আমরা এখনও অ্যাবজর্ব করতে পারিনি। লাস্ট ইয়ারের যে আরএমজি সেক্টরে যে স্যালারি বৃদ্ধি করা হয়েছিল ওটা কিন্তু এখন ঠিক করে অ্যাবজর্ব করতে পারিনি। এই বছর যদি আবার বাড়ে তাহলে কিন্তু আমরা যে ধাক্কাটা খাবো, সামনের দিনে যে একটা নির্বাচন হবে, সামনে যেই নির্বাচনে জিতুক, যারাই সরকার গঠন করবে, ওনাদের জন্য কিন্তু এটা বড় একটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ক্লাসিফিকেশনের এই রুলটা কি আপনার মতে বিলম্বিত করা উচিত? সংক্ষেপে যদি বলতেন। এটা আমরা প্রাইভেট সেক্টর থেকে বলা হয়েছে এটা যত যদি পসিবল হয় এটাকে পিছিয়ে দেওয়া। কারণ সামনে যে চ্যালেঞ্জটা আসবে, অলরেডি ক্যাশ ফ্লো ক্রাইসিসে আছে, সামনে দুটো ঈদের মাস আসছে, ঈদের মাসে বোনাসের কোয়েশ্চেন চলে আসবে, তখন যারা অলরেডি প্রবলেমে আছে এরা আরও প্রবলেমে পড়বে। তো ওইটার এফেক্ট তো তাহলে সবাই সিক হয়ে যাবে। জি, অবশ্যই আমরা আশা করি যে এটি অবশ্যই আপনাদেরকে যথেষ্ট মেয়াদ দেওয়া হোক, যেন আপনারা ব্যবসায়িক যে স্বাভাবিক সাইকেল রয়েছে সেটি পুনরুদ্ধার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের তৈরি পোশাক খাত ও ব্যবসা বাণিজ্য খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই সাবেক প্রেসিডেন্ট এবং শাসা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।